আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। ভারতীয় পণ্য বর্জন নিয়ে নানা ধরনের তৎপরতা, নানা ধরনের কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে। আমরা নিজেরাও দেখেছি এটা কতটুকু কার্যকর হচ্ছে, কতটুকু হচ্ছে না। শুরুর দিকে যতটা এটা নিয়ে উন্মাদনা ছিল অথবা যতটা মানুষের মধ্যে একটা প্রচারণা ছিল, একটা উৎসাহ উদ্দীপনা ছিল, সেটা কি কিছুটা কমে এসেছে? এ ধরনের প্রশ্ন কিন্তু অনেককে আমি করতে শুনেছি। তবে কাজ যে কিছু হচ্ছে না সেটা বলা যাবে না। এই কাজে, এই আন্দোলনে, সামাজিকভাবে যে আন্দোলনটা শুরু, সেই আন্দোলনটা কিন্তু একটা নতুন গতি পেয়েছিল যখন বিএনপির নেতা রুহুল কবির রিজভী এটার প্রতি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু এই সমর্থন জানানোর পর আপনারা কি ওনার এই সমর্থনের পক্ষে বিএনপির আর কোনো নেতার কোনো বক্তব্য শুনেছেন? গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য শুনেছেন? আমি শুনিনি। গয়েশ্বর রায় একদিন কিছু কথাবার্তা বলেছিলেন, খুবই এলোমেলো এবং আমার কাছে মনে হয়েছে আবল তাবল কথা। উনি একটা হিসাব দিয়ে বুঝিয়েছিলেন যে ভারতের দূতাবাসে ভিসা বাবদ কত টাকা যায়, 80 কোটি টাকা যায়। ভালোভাবে গুণটাও করতে পারেননি। ওটা 80 লক্ষ টাকা হতো, 80 কোটি টাকা হিসাব উনি একটা দেখিয়ে দিয়েছিলেন। যাও, সে আলোচনায় আমি যাচ্ছি না। ঈদের পরে, ঈদের দ্বিতীয় দিন চট্টগ্রামের মেহেদীবাগের নিজের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটা ঈদ পুনর্মিলনী সভায় বসেছিলেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি সেখানে কি বলেছেন? তিনি সেখানে যে কথাগুলি বলেছেন আমি হুবহু ওনার কথাগুলি পড়ে শোনাই। উনি বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে বিএনপির কোনো নেতা সম্পৃক্ত। দেখুন, দুটো বাক্য। একটা হলো এটা রাজনৈতিক কর্মসূচি নয়, এর সঙ্গে আমি একমত। এটা একটা সামাজিক আন্দোলন, এটার সঙ্গে আমি একমত। এই আন্দোলনে বিএনপির কোনো নেতা সম্পৃক্ত, এই কথাটা আমার কাছে খুবই আপত্তিকর ঠেকেছে। যখন উনি বলেন যে কোনো নেতা সম্পৃক্ত, তখন বুঝতে হবে নেতা হিসেবে উনি সম্পৃক্ত নন। সম্পৃক্ত না হওয়ার কি আছে ভাই? যদি একটা সামাজিক আন্দোলন হয়, আপনি কি সমাজের বাইরের কেউ? আপনি আমির খুসরু মাহমুদ চৌধুরী কি এই সমাজের বাইরের কেউ? যদি সমাজ থেকে একটা আন্দোলন উঠে আসে, আপনি সেই আন্দোলনকে অস্বীকার করবেন কিভাবে? যখন আপনি বলেন যে এতে কোনো নেতা সম্পৃক্ত, তার মানে অধিকাংশ নেতাই সম্পৃক্ত নয়। আমি আমির খুসরু মাহমুদ চৌধুরীর ব্যাপারটা বুঝি না। অনেকে অবশ্য নানাভাবে নানা কথা বলে যে বিএনপির এখন থানা পর্যায়ের একজন নেতাও কিন্তু নিজের এলাকায় ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারেন না। এলাকায় থাকতে পারেন না, ব্যবসা বাণিজ্য কীভাবে করবেন? সেখানে আমির খুসরু মাহমুদ চৌধুরী কিন্তু ওনার ব্যবসা বাণিজ্যে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে বলে কেউ জানে। উনি তো ব্যবসায়ী মানুষ এবং খুব বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। ওনার ব্যবসায় এখনও কোনো ক্ষতিগ্রস্ত হননি উনি। তাহলে হয় এভাবেই রাজনীতি চলে এদেশে, নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমার কথাটা হলো, যদি কেউ ভারতীয় পণ্য বর্জন করতে চায়, কেন করতে চায়? আমি আগেও বলেছি যে ভারতীয় পণ্য বর্জন করে আপনি ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবেন, ধসিয়ে দেবেন, সেটা পারবেন না। কারণ ভারত আমাদের এখানে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, তার পরিমাণ তাদের টোটাল ইকোনমিতে তেমন কিছুই না। তাদের টোটাল রপ্তানি বাণিজ্যের মাত্র 2.96% মতো। এতে কোনো কিছু হবে না। কিন্তু আমি এটাও বলেছি, দেখুন, আপনারা মনে করতে পারবেন মহাত্মা গান্ধী যখন ব্রিটিশ পণ্য বর্জনে আন্দোলন শুরু করেছিলেন, তার মাধ্যমে কি উনি ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল তাদের অর্থনীতিকে ধসিয়ে দিতে পেরেছিলেন? না, তা পারেননি, কিছুই করতে পারেননি। কিন্তু সে আন্দোলনটা
পুরো দেশের স্বাধীনতাকামী মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি করেছিল। এটা ছিল একটা প্রতীকী আন্দোলন। তো ভারত যে আমাদের গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করছে, বিগত নির্বাচনগুলিতে তারা যে একটা দলকে সাপোর্ট করছে পুরো দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে, এই জিনিসটা প্রমাণের জন্য যদি দেশের নাগরিক ভারতের পণ্য বর্জনের একটা আন্দোলনে নামে, সে আন্দোলনটা অন্ততপক্ষে একটা প্রতীকী আন্দোলন তো হতে পারে। এই আন্দোলনটার মাধ্যমে ভারত সরকার তো বুঝতে পারে এই দেশে মানুষ কি চায়, এবং এইটা বোঝানোর জন্যই কিন্তু, এই জন্য এটা বুঝতে পেরেই কিন্তু আপনি দেখবেন বিএনপি এতে অংশগ্রহণ না করলেও সরকার কিন্তু এর বিপরীতে উঠে পড়ে লেগেছিল। সরকার ভারতকে বোঝাতে চেয়েছিল যে আমরা দেখেন, আমরা কিন্তু আপনার পক্ষে আছি। কিছু লোক করছে কিন্তু আমরা না, আমরা আপনার সঙ্গে আছি। সরকার এটা বোঝাতে চেয়েছিল। বিএনপি কি বোঝাতে চায়? বিএনপি কি ভারতকে তাদের গুডবুকে নিতে চায়? চেষ্টা তো কম করেনি, পেরেছে? পারেনি। এবং আমার হিসাব বলছে ভারতকে বিএনপি তার গুডবুকে কখনোই নিতে পারবে না, কোনো দিনই নিতে পারবে না। তারপরেও বিএনপি কিন্তু একতরফা প্রেম চালিয়েই যাবে। কেন? ওই যে একটা কথা আছে না, যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? বিএনপি প্রেম দিতেই থাকবেন ভারতকে। কী কারণে দেবেন হলো এই কারণে, বিএনপির নেতৃত্বে যারা আছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে দেবেন। এবং সেই চারিত্রিক বৈশিষ্ট্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকেরা আবারও দেখিয়ে দিলেন। উনি বলতে পারতেন এটাকে সামাজিক আন্দোলন, এটা রাজনৈতিক আন্দোলন নয়, বলতে পারতেন, আমার কোনো আপত্তি ছিল না। যদি ওনাকে প্রশ্ন করা হতো, উনি বলতেন হ্যাঁ ব্যক্তিগতভাবে আমিও এটা করি, কিন্তু ওনার সেটা বলার মতো সাহস নেই। উনি একতরফা প্রেমের যে ফর্মুলা, সেই ফর্মুলায় ডুবে আছেন। এখানেই সমস্যা। সেদিন আমাকে একজন লোক বলছিল বিএনপিতে এটা অনেক বড় দল, এবং বিএনপি এটাও আশা করে যে যদি নির্বাচন অবাধ হয় তারা নির্বাচনে জিতবে। তার মানে কি, দেশের ভোটারদের অর্ধেকেরও বেশি তাদের সমর্থক বলে বিএনপি বিশ্বাস করে। তো ভোটার হলো 10 কোটির মতো, তাহলে মিনিমাম 5 কোটি লোক বিশ্বাস করে, এই বিএনপি বিশ্বাস করে 5 কোটি লোকের বেশি তাদের সমর্থক আছে। ধরলাম সেটা আরও কম, 4 কোটি। এই 4 কোটি লোকও যদি ভারতীয় পণ্য বর্জন করত, তাহলে সেটাও কিন্তু একটা প্রতীকী আন্দোলন হিসেবে সফলতা পেত। সেটা কি হচ্ছে না, এটাই বাস্তবতা। কেন হচ্ছে না? এই সমস্ত লোকের কারণে হচ্ছে না। বিএনপির দল হিসাবে তার সমর্থকদেরকে এখনো আস্থায় নিতে পারেনি। এটাই হলো বড় সমস্যা আমাদের। আমরা সবসময় বলি, আমি সবসময় বলি ব্যক্তিগতভাবে, যে রাজনৈতিক দলগুলো এমন আচরণ করা উচিত, এমন কথাবার্তা বলা উচিত, যে কথার উপর সারা দেশে তাদের যে কর্মী সমর্থক আছে তারা যেন সেখান থেকে একটা আস্থার বাণী পায়। সেই জায়গাটায় কিন্তু আমি মনে করি বিএনপি এখনও পৌঁছাতে পারেনি। আপনারা জানেন, আমি একটা ছোট্ট ঘটনা শেষ করি। আপনারা জানেন এই বিএনপি একটা পত্রিকা ছিল, নাম হলো দৈনিক দিনকাল। সেই পত্রিকার প্রকাশক ছিলেন বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পত্রিকাটা কোনোদিনও চলেনি। কেন চলেনি? বিএনপির নেতাকর্মীরা যদি এই পত্রিকাটা নিয়মিত কিনতেন তবু তো এই পত্রিকাটা চলতো। কেন চলেনি? এই জায়গাটাই হলো বিএনপির ব্যর্থতা। প্রকাশক তারেক রহমান, তারপরেও সে পত্রিকা চলেনি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।